এই শীতকালে গলার রোগ ব্যাধির মধ্যে যে রোগটি সবথেকে বেশি হয়, যে রোগটিতে মানুষ বেশি অসুবিধায় ভোগে, তার মধ্যে গলথলির রোগটি প্রধান। আজকের ভিডিওতে এই গলথলির রোগ ব্যাধি কীরকম হয় এবং এর জন্য হোমিওপ্যাথি কী ঔষধ আছে, কী লক্ষণগুলো আছে, কী কারণে হয়, এই সম্পর্কে বিস্তারিত তথ্য খুব সহজ সরল ভাষায় আপনাদের এক্সপ্লেন করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমি যেটা বললাম সেটা আগে লিখে ফেলি, তারপর আপনাদের বিশ্লেষণ করে আমি দেখাচ্ছি যে এই গলথলি কোথায় থাকে, কি বৃত্তান্ত। তো প্রথমে লিখে ফেলি উইন্টার থ্রোট প্রবলেমস, ঠিক আছে। এই শীতকালীন যে গলার যে অসুবিধাগুলো সেইগুলো। এবার আমি বলেছি যে এই আমাদের গলায় তো অনেকগুলো যন্ত্র আছে বা অঙ্গ আছে, সেই অঙ্গতে যে রোগ ব্যাধিগুলো হয় তার মধ্যে গলথলির রোগটি সব থেকে বেশি হয়। এবার এই গলথলির রোগ যদি আমি আলোচনা করতে যাই বা আপনাদের দেখাতে চাই, তাহলে আমাদের এই গলথলিটি কোথায় থাকে আগে সেটা জানার প্রয়োজন। এবার এই আপনাদের বোঝানোর সুবিধার জন্য দেখুন এই দিকে যে ছবিটি দেখানো হচ্ছে, আমাদের এই জিহ্বায় আমরা যে খাদ্যবস্তু খাই এবং পানীয় পান করি, সেই জিহ্বা থেকে গল নালিতে যাওয়ার পথে একটা গর্ত বা থলির মতো যেখানে খাদ্য সে প্রথমে পড়ে সেটাকেই গলথলি বলে। এই তীর চিহ্নর সাহায্যে আপনাদের এই গলথলিটি দেখানো হচ্ছে। এবার এই গলথলিতে ইনফেকশনই হোক বা ঠান্ডা লাগাই হোক বা অন্য কোনো কারণেই হোক, বিভিন্ন প্রকার অসুবিধাগুলো এই শীতকালে বেশি দেখা যায়। এবার আমরা এর লক্ষণগুলো জানব এই গলথলিতে এই অসুবিধার মাধ্যমে। তাতে আমাদের কি হবে যে আমরা ওই লক্ষণের সাহায্যে কিন্তু সঠিক ঔষধ নির্বাচন করতে আমাদের সুবিধা হবে। এবার আমরা লক্ষণই জানি, লক্ষণ আর কি, ওই গলথলির কী ধরনের অসুবিধা হয় সেই লক্ষণগুলো আমরা জানার চেষ্টা করি। অন্য অন্য লক্ষণ জেনে তো আমাদের বিশেষ কোনো লাভ হয় না। এবার এই লক্ষণগুলো আমি লিখে ফেলি, আপনারা প্রয়োজন বোধে লিখে নিতে পারেন। আমরা এই সিমটমগুলো কীরকম দেখব, ঠিক আছে। সিমটমস, এবার এই সিমটমসগুলো যদি আমি লিখতে চাই তাহলে কিন্তু প্রচুর সময় লেগে যাবে। তো তার জন্য আমি লিখে দেব না, আমি বলে দিচ্ছি, যদি আপনারা চান তাহলে লিখে নিতে পারেন, ঠিক আছে। তো নাম্বার আমি 1-এ বলি, 1-2 করে বলি, তাহলে আপনাদের সুবিধা হবে। এই গলার মধ্যে 1 নম্বরটা বলছি, এই গলার মধ্যে গরম বোধ হয়, তারপরে শুষ্কও কিন্তু বোধ হয়, মানে গলার ভিতরটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, গলা শুকিয়ে যায়, এটাও কিন্তু বোধ হয়। এবার আমরা নাম্বার 2-তে জানার চেষ্টা করি কী ধরনের লক্ষণ দেখা যায়। নাম্বার 2-তে হচ্ছে যে ঢোক গেলার সময় বা খাদ্যবস্তু গেলার সময় কিন্তু খুব কষ্ট হয়। এবার নাম্বার 3-তে জানার চেষ্টা করি। নাম্বার 3-তে জানি এই যে গলথলিটি আমি দেখালাম আপনাদের, এই গলথলিটি কিন্তু মাঝে মধ্যে ফুলে গিয়ে পেকেও যায়। এবার নাম্বার 4-এ জানি এই কফের সাথে মানে কাশির সঙ্গে আঠার মতো চটচটে বা দড়ির মতো সর্দিস্রাব নির্গত হয়। এবার নাম্বার 5-এ জানি টনসিল, এই টনসিল কিন্তু ফুলেও যায়, টনসিলও কিন্তু ফলে এই গলথলি আক্রান্ত হলে। এবার নাম্বার 6-এ জানি এই গলথলি আক্রান্ত যখন হয় তখন কিন্তু অল্প অল্প জ্বরও হয়, ঠিক আছে। এবার নাম্বার 7-এ জানি এই হাত পায়ে কিন্তু ব্যথা হয়, হাত পায়ে ব্যথা হয়, শরীরে ক্লান্তি বোধ হয়, আর রোগী কিন্তু বারবার হাই তোলে, এই লক্ষণটিও দেখা যায়। এবার মোটামুটি এই গলথলি যখন আক্রান্ত হয়, সেটা ইনফেকশন হোক বা ঠান্ডাজনিত কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, তখনও কিন্তু মোটামুটি এই 7টি লক্ষণ রোগীর মধ্যে দেখা যায়।
এবার আমি এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে 4টি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। তো আমি এমন 4টি ঔষধের লক্ষণ আপনাদের সামনে আমি তুলে ধরবো, যে 4টি ঔষধের মোস্ট অফ এই 7টি রোগ লক্ষণের মধ্যে থাকে। তাহলে এটা আপনাদের কি সুবিধাটা হবে? সে সুবিধাটা হবে আপনারা রোগীর জন্য সহজে ঔষধ নির্বাচন করতে পারবেন। আর এই গলথলির যদি রোগ হয় তাহলে এই লক্ষণগুলো থাকতেই হয়। এবার ঘটনাটি হচ্ছে যে আমার ভিডিওতে মাঝে মধ্যে শ্রোতারা কিন্তু কিছু বিপরীত ধরনের কমেন্ট করে, যেগুলো মানে অযৌক্তিক। সেটা হচ্ছে কেমন, যে আমি আজকে এখানে আপনাদের 4টি ঔষধের লক্ষণগুলো তুলে ধরবো। আমি এই রোগের তো শুধু 4টি ঔষধ থাকে না, আরও অনেক ঔষধ আছে। এবার এতগুলো ঔষধের কথা তো আমি বলতে পারবো না, তাহলে ভিডিওটি চওড়া হয়ে যাবে। আমি চেষ্টা করি যে একটা রোগের যে মোস্ট অফ যে লক্ষণগুলো রোগের লক্ষণ, সেই রোগের লক্ষণের সঙ্গে এমন 4টি ঔষধের লক্ষণের কথা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করি যে সেই লক্ষণগুলো যেন ওই ঔষধের মধ্যে থাকে। তো তদ্রূপ আজকেও আপনাদের আমি 4টি ঔষধের লক্ষণগুলো, আপনাদের মোটামুটি লক্ষণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে আপনাদের সুবিধা হবে। তো আমি প্রথম রেমিডিটির নাম বলবো আর্জেন্টাম নাইট্রিকাম। এবার এই আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের গলার এই রোগে কী লক্ষণগুলো দেখা দেয়? তো আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের গলার এই রোগে গলার মধ্যে জ্বালা পোড়া বোধ হয়, এবং এরা যখন এই কথা বলতে আরম্ভ করে তখন এই গলার মধ্যে কিন্তু শুকিয়ে যায়, গলার মধ্যে শুকিয়ে যায়, তারপরে কিন্তু কিছুটা জলও খেতে চায়। এছাড়া এই গলার যে আমি যে থলিটি দেখালাম, এই থলিটির মধ্যে এই আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের প্রচুর শ্লেষ্মা স্রাব জন্মে। তখন ওই রুগীরা মনে করে যে গলার মধ্যে কিছু একটা ঢুকানো আছে, গোছ পোতা আছে বা কিছু একটা টুপলার মতন হয়েছে, এই ধরনের অনুভূতি ওরা করে। এবার ওই রুগীদের কিন্তু বারবার কাশিও হয়। তার জন্য এই রুগী যদি স্মোকার হয়, অর্থাৎ রুগী যদি ধূমপান করে, তো তখনই তাদের কি হয়, ওই গলার মধ্যে একটি সুড়সুড়নি অনুভূত হয়, অনেক সময় গলার ওখান থেকে ছাল উঠে যায়, বেদনা হয়, খসখস করে। তো এই ধরনের উপসর্গ কিন্তু দেখা দেয়। তো সবসময় মনে রাখতে হবে যে এই আর্জেন্টাম নাইট্রিকাম রুগীরা যদি গলার এই সমস্যা হয়, সে যদি ধূমপায়ী হয়, তাহলে এই ঔষধটির কথা ভাবতে পারেন। আর একটা সুন্দর লক্ষণ আছে যে এই আর্জেন্টাম নাইট্রিকামের রুগীদের গলার এই রোগে গলার মধ্যে কিছু থাকার অনুভূতি, সেটা চুল জড়ানো থাকতে পারে বা গলার মধ্যে কিছু একটা ঢুকানো আছে, গোজ ঢুকানো আছে, এরকমটি অনুভূতিও কিন্তু থাকতে পারে। তো এই কটা লক্ষণের উপরে ভিত্তি করে কিন্তু এই আর্জেন্টাম নাইট্রিকাম ঔষধটি নির্বিঘ্নে প্রয়োগ করা যায়। এবার আপনি এই আর্জেন্টাম নাইট্রিকাম যদি ব্যবহার করতে চান তাহলে 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় দিনে আপনি 2বার ব্যবহার করতে পারেন। এবার সূক্ষ্ম মাত্রাটা কি আমি এই ভিডিওটির শেষের দিকে বলে দেব, তাহলে আপনাদের সুবিধা হবে। এবার আমি আপনাদের দ্বিতীয় রেমিডিসের নাম শোনাবো, এর লক্ষণগুলো বলবো। তো দ্বিতীয় রেমেডি রয়েছে আর্সেনিকাম আয়োড বা আর্সাইড। এবার এই আর্সাইডের রুগীদের কেমন লক্ষণগুলো থাকে? এই আর্সাইডের রুগীদের পুরাতন যদি গলার কোনো প্রবলেম থাকে, মাঝে মধ্যে গলার রোগ হয়, এরকম রুগীদের জন্য আমরা ব্যবহার করতে পারি। তো আর একটা কথা মনে রাখতে হবে যে আমাদের যে আর্সেনিকাম অ্যালবাম ঔষধটি রয়েছে, এই আর্সেনিকাম অ্যালবামের থেকেও কিন্তু বেশি শক্তিশালী ঔষধ হচ্ছে আর্সাইড। সুতরাং এই আর্সেনিকাম অ্যালবামের রুগীদের যেমনটা জ্বালা পোড়া থাকে, তার থেকে বেশি জ্বালা পোড়া থাকে কিন্তু এই আর্সাইডের রুগীদের। তো এর থেকে আমরা বলতে পারি যে এই আর্সাইডের রুগীদের গলার মধ্যে কিন্তু জ্বালা পোড়া অন্য ঔষধের থেকেও কিন্তু বেশি থাকে। এছাড়া গলার মধ্যে ফুলে যায়, বেদনা হয়, গলার মধ্যে ক্ষত হয়, জিভে ঘা হয়, ঠোঁটে ঘা হয়, এবং সেখান থেকে কিন্তু স্রাব নির্গত হয়। তো একটা কথা মনে রাখতে হবে যে এই আর্সাইড আমরা তখনই ব্যবহার করব যে মুখের মধ্যে এবং ওই যে থলির কথা আপনাদের বললাম, সেই থলিতে কিন্তু সমস্ত যে মিউকাস মেমব্রেন থাকে মুখের মধ্যে এবং থলির মধ্যে, সেখান থেকে এই আর্সাইডের রুগীদের কিন্তু শ্লেষ্মা উৎপন্ন হয়। মানে মুখের মধ্যে শ্লেষ্মা থাকবে, এটাই হচ্ছে কথা।
আর প্রচুর কিন্তু জ্বালা পোড়া থাকবে এবং এই আর্থারাইটিস রোগীদের মুখ থেকে কিন্তু দুর্গন্ধ বের হয়, মানে ক্ষতের সৃষ্টি হলে তো মুখের থেকে দুর্গন্ধ বের হবেই। তো এই সমস্ত লক্ষণগুলো থাকলে আমরা সেখানে অবশ্যই আর্থারাইড ঔষধটি ব্যবহার করব। এবার এই আর্থারাইড ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে 6 বা 30 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। পরবর্তী রেমেডি রয়েছে ক্যালিবাইক্রোম। এবার এই ক্যালিবাইক্রোমের রোগীদের ক্ষেত্রে আমরা কেমন লক্ষণটি দেখতে পারবো? এই ক্যালিবাইক্রোমের রোগীদের ক্ষেত্রে এই যে আমি থলিটির কথা বললাম, এই থলিটি তামার বর্ণের চকচক করে। যদি আপনি হাঁ করে দেখেন রুগীদের গালের মধ্যে, তাহলে বুঝতে পারবেন যে তার এই থলিটি তামাটে বর্ণের, দেখলে কিন্তু চকচক করছে। তো এখানে বেদনাও হয়। আর একটা বিশেষ ব্যবহার হচ্ছে যে এই ক্যালিবাইক্রোমের রুগীদের যে সর্দি স্রাব বেরোবে, মানে গাল থেকে যে গয়ের উঠবে, সেই গয়ের কিন্তু আঠালো হয়, দড়ির মতো। যদি টানলে যেমন দড়ি যেমন লম্বা হয়, ঠিক তদ্রূপই হয়। আর এই ক্যালিবাইক্রোমের রুগীদের আর একটা সুন্দর লক্ষণ আছে, এদেরও কিন্তু সমস্ত মিউকাস মেমব্রেন আক্রান্ত হয়ে যায়। তো এই সমস্ত লক্ষণ দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে রুগীকে অবশ্যই ক্যালিবাইক্রোম দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, ক্যালিবাইক্রোমের রুগীরা কিন্তু মোটাসোটা এবং শীতকাতর হয়। এবার এই ক্যালিবাইক্রোম ঔষধটি আপনি কিন্তু ওই আগের ঔষধটির মতো, তার মানে 6 বা 30 শক্তি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ হিসাবে ব্যবহার করতে পারেন। এবার আমি সর্বশেষ রেমেডিটির কথা বলি। তো সর্বশেষ রেমেডিটি রয়েছে ফাইটোলক্কা। এবার এই ফাইটোলক্কা রোগীদের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণগুলো পেতে পারি? এই ফাইটোলক্কা রোগীদের গলার মধ্যে কিন্তু শুষ্কও থাকে, মানে আমাদের ওই যে ব্রায়োনিয়ার মতো সব কিছু যেমন শুষ্ক ভাব, ঠিক তদ্রূপই কিন্তু শুষ্ক ভাব থাকে। এবার এই শুষ্ক ভাব থাকার জন্য ওদের কিন্তু খাদ্যবস্তু গিলার সময় কষ্টটা বাড়ে। আর একটা সুন্দর লক্ষণ আছে, যেমন আমি আগেরটাই বলেছি, অর্থাৎ ক্যালিবাইক্রোমের কথা বলেছি যে তামাটে বর্ণের, এই থলিটি তামাটে বর্ণের দেখলে চকচক হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু তামাটে বর্ণ হয় না এই আমাদের এই ফাইটোলক্কা রোগীদের। এই থলিটির বর্ণ হচ্ছে নীল বর্ণ হয়ে যায়। একটু হাঁ করে রোগীর দেখার চেষ্টা করবেন। তো সেখানে আপনি দেখতে পাবেন যে এই যে থলিটি, এই যে এইখানে যে থলিটি ভিতরের দিকে যে থলিটি থাকবে, সেই থলিটি কিন্তু নীল বর্ণ হয়ে যাবে। আর এখানে কিন্তু বেদনা থাকবে। আরও সুন্দর লক্ষণ আছে ফাইটোলক্কার রোগীদের ক্ষেত্রে। ফাইটোলক্কার শুধু এই থলিটি না, অন্য অন্য যে গ্ল্যান্ডগুলো থাকে, যেমন এই টনসিল, তারপরে এই মাংসও কিন্তু অনেক সময় কিন্তু এরা ফলে যায়। মানে এই রোগের সঙ্গে কিন্তু গ্ল্যান্ডেরও একটা সম্পর্ক হয়ে যায় এই ফাইটোলক্কা রোগীদের ক্ষেত্রে। এবার ফাইটোলক্কা যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে আরও সুন্দর একেবারে একটা পিকুলার সিমটম আছে। সেটা হচ্ছে কি, যে এই ফাইটোলক্কা রোগীদের আমি আগেই বলেছি যে গলার মধ্যে শুষ্কতা থাকার জন্য খাদ্যবস্তু গেলার সময় কষ্ট হয়, বেদনা হয়। তো খাদ্যবস্তু গেলার সময় যে বেদনা হয় সেটা তো গলায় হবে, এটাই স্বাভাবিক। তো এই বেদনাটা, এই গলায় বেদনাটা কিন্তু কান পর্যন্ত প্রসারিত হয়। যদি ফাইটোলক্কা রোগী হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই লক্ষণটি পাবেন। এবার ফাইটোলক্কা ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে মাদার টিংচার বা 30 শক্তি আপনি ব্যবহার করতে পারেন, কারণ এই দুটো শক্তি ভালো কাজ দেয়। এবার মাদার টিংচার যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে 5 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করতে হবে। আর যদি আপনি 30 শক্তি ব্যবহার করতে চান, এটা তো শততমিক পোটেন্সির ঔষধ বা সেন্টিসিমেল পোটেন্সির ঔষধ, তাহলে আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ হিসাবে বানিয়ে ব্যবহার করতে পারেন। এবার আপনি সূক্ষ্ম মাত্রার ডোজটা কী করে বানাবেন? আমি বলবো হানিম্যানীয় নীতি। সূক্ষ্ম মাত্রায় ডোজ বানানো হানিম্যানীয় একটা নীতি আছে। তবে এই নীতির উপর ভিত্তি করে এই চ্যানেলে একটা ভিডিও বানানো হয়েছে, সূক্ষ্ম মাত্রার ডোজ কী করে বানাতে হয় এবং সেটার প্রয়োগবিধি কীভাবে আছে, একেবারে সুন্দরভাবে বর্ণনা করে হিসাব করে বানানো আছে। যদি আপনারা চান তাহলে এই চ্যানেলই দেখতে পারেন, ভিডিও নম্বর 18। এবার এই ভিডিওটি একটু জটিল আছে, গাণিতিক ব্যাখ্যা তো একটু বোঝার সমস্যা আছে। যদি আপনি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো একটা রেডিমেড একেবারে একটা পন্থা বলে দিই সূক্ষ্ম মাত্রায়। আপনি 500 ml জল নেবেন, একেবারে ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ, এই 500 ml জলের মধ্যে কয়েক ফোঁটা আরএস দেবেন। আরএস দেওয়ার পরে আমি যে পাওয়ারের ঔষধটা বললাম, মাদার টিংচার বাদে,
মাদার টিংচার বাদে যে পাওয়ারের ঔষধগুলোর কথা বললাম, ওই বোতলটাকে আগে 10 বার ঝাঁকি দিয়ে নেবেন। 10 বার ঝাঁকি দেওয়ার পরে এই যে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার আরএস মেশানো, তার মধ্যে 1 ফোঁটা মাত্র দেবেন। এবার 1 ফোঁটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে আপনার ঔষধ কিন্তু রেডি হয়ে গেল। এখান থেকে আপনি চা চামচে 2 চামচ করে যদি খাওয়ান, 2 চামচ বা 3 চামচ, তাহলে কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। এবার এই সূক্ষ্ম মাত্রার ডোজ বানালে আপনার কিন্তু ভীষণ সুবিধা আছে। সুবিধা আছে কি, সূক্ষ্ম মাত্রার ডোজে কখনো রোগ বাড়ে না। আমরা অনেক সময় বলি যে হোমিওপ্যাথি ওষুধে রোগ বাড়ে, রোগ বাড়ে ঔষধ যদি বেশি খান বা ভুল ঔষধ খান, তবেই রোগ বাড়বে। কিন্তু সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করলে রোগ বাড়বে না, একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে কি, সূক্ষ্ম মাত্রায় যদি আপনি বানিয়ে ব্যবহার করেন, রোগ কিন্তু তাড়াতাড়ি ভালো হবে। আপনি বৃহৎ মাত্রায় ঔষধ যদি ব্যবহার করেন, সেই রোগ সারতে যদি 6 ঘন্টা লাগে, সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করলে ওই রোগ 3 থেকে 4 ঘন্টার মধ্যে আরোগ্য হয়ে যাবে। তাহলে আপনি সূক্ষ্ম মাত্রায় কেন ব্যবহার করবেন না? আর একটা কথা হচ্ছে, সূক্ষ্ম মাত্রায় আপনার কিন্তু সাশ্রয় হবে। দেখুন, আপনি 5 ফোঁটা করে ঔষধ খাওয়াবেন, আর এই 1 ফোঁটা দিলে কয়বার আপনি ঔষধ খাওয়াতে পারেন? 500 ml জল তো কম না। এবার ঘটনাটা হচ্ছে, এই প্রসেসটা অবশ্যই আপনি রুগীর সামনে বানাবেন না। আপনি ভিতরে কোথাও গিয়ে 500 ml জলের মধ্যে আপনি 500 ml তো বোতলও পাবেন না, সে বোতল পাবেন না, কিন্তু তাহলে অসুবিধা হবে। তো আপনি 500 ml জলের মধ্যে গুলে, একটা জারে গুলে রুগীকে 100 ml এর বোতলে দিয়ে দিন। সেখান থেকে এসে যে ঢাকনাটা থাকবে, সেই ঢাকনা 2 ঢাকনা করে খেলেই 2 চামচ হয়ে যাবে। এটা হচ্ছে সহজ, সব থেকে সহজ, যদি আপনি ওই ভিডিওটি না বুঝতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।